সুপ্রিয় দর্শক শ্রোতা, কতক বিশেষ আইনের অপরাধসমূহ বিচার করার জন্য গঠিত স্পেশাল ট্রাইব্যুনাল কিংবা বিশেষ আদালত সমূহ বাদ দিলে প্রায় সকল ফৌজদারি অপরাধেরই বিচার হয় ম্যাজিস্ট্রেট আদালতে অথবা দায়রা আদালতে। এই দুই আদালতের বিচার প্রক্রিয়া সম্পর্কে জানার আগ্রহ রয়েছে কম বেশি সবারই। এই আগ্রহের কথা চিন্তা করেই আমরা এই দুই আদালতের বিচার প্রক্রিয়া নিয়ে নির্মাণ করেছি দুইটি পৃথক এপিসোড। এই এপিসোডে আপনারা দেখবেন ম্যাজিস্ট্রেট আদালতের বিচার প্রক্রিয়া সম্পর্কে। আমরা নিশ্চিত করে বলতে পারি যে এপিসোডটি মনোযোগ সহকারে দেখার পর আগ্রহী সকলেই, বিশেষ করে আইন শিক্ষার্থীরা, পেয়ে যাবেন একটি স্বচ্ছ ধারণা সহ প্রাসঙ্গিক বিধানাবলীর বিস্তারিত বর্ণনা। চলুন তাহলে প্রবেশ করা যাক ম্যাজিস্ট্রেট আদালতের বিচার প্রক্রিয়া সম্পর্কিত বিশদ আলোচনায়। আমরা প্রথমেই জানিয়ে দিচ্ছি যে দায়ের থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত একটি ফৌজদারি মামলাকে যেতে হয় তিনটি পৃথক পর্ব বা ধাপের মধ্যে দিয়ে, যথা প্রি ট্রায়াল স্টেজ বা বিচার পূর্ববর্তী পর্ব, ট্রায়াল স্টেজ বা বিচার পর্ব এবং পোস্ট ট্রায়াল স্টেজ বা বিচার পরবর্তী পর্ব। এই সম্পূর্ণ বিষয়ে আমাদের রয়েছে একটি পৃথক এপিসোড। সুতরাং এই এপিসোডটিতে আমরা সীমাবদ্ধ থাকব কেবল ট্রায়াল স্টেজ বা বিচার পর্ব নিয়ে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি নিয়ে। উল্লেখ্য যে প্রায় প্রতিটি ফৌজদারি মামলার প্রি ট্রায়াল স্টেজ বা বিচার পূর্ববর্তী পর্বটি সম্পন্ন হয় ম্যাজিস্ট্রেট আদালতে, অর্থাৎ মামলা দায়ের থেকে বিচারের জন্য প্রস্তুত হওয়া পর্যন্ত সকল কার্যক্রম পরিচালিত হয় ম্যাজিস্ট্রেট আদালতে। বিচারের জন্য প্রস্তুত হওয়ার পর একটি ফৌজদারি মামলাকে প্রেরণ করা হয় বিচার করার জন্য উপযুক্ত বা এখতিয়ার সম্পন্ন আদালতে। উল্লেখ্য যে সিআরপিসির দ্বিতীয় তফসিলের ৮ নং কলাম মোতাবেক সাধারণত ৫ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের বিচার করতে পারে ম্যাজিস্ট্রেট আদালত, আর ৫ বছরের অধিক কারাদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে বিচার করতে পারে কোর্টস অফ সেশন বা দায়রা আদালত। এই এখতিয়ারের বিষয়টি বিবেচনায় রেখেই সিআরপিসির ২০৫ ধারার বিধান মোতাবেক দায়রা আদালত কর্তৃক বিচার্য মামলাগুলোকে ম্যাজিস্ট্রেট আদালত থেকে পাঠিয়ে দেওয়া হয় দায়রা আদালতে, আর ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচার্য মামলাগুলোকে রেখে দেওয়া হয় ম্যাজিস্ট্রেট আদালতেই। সুপ্রিয় দর্শক, এবার আমরা যাচ্ছি এই এপিসোডের আলোচ্য বিষয় তথা ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি নিয়ে। ম্যাজিস্ট্রেট আদালতের বিচার সম্পর্কিত বিধানাবলী সন্নিবেশিত করা হয়েছে সিআরপিসির ২০তম অধ্যায় ২৪১ থেকে ২৫০ এই ১০টি ধারায়। তন্মধ্যে ২৪১ ধারায় প্রথমেই বলে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা বিচারের ক্ষেত্রে নিম্নোক্ত পদ্ধতিসমূহ অনুসরণ করতে হবে। এখানে নিম্নোক্ত পদ্ধতিসমূহ বলতে ২৪১ থেকে ২৫০ ধারায় বিধৃত পদ্ধতিসমূহের কথাই বলা হয়েছে। ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারের প্রথম ধাপটি হচ্ছে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হবে কিনা তদ্বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। এই বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের সময় ম্যাজিস্ট্রেট আসামিকে ডিসচার্জ বা অব্যাহতিও প্রদান করতে পারেন। এই বিষয়ে বলা হয়েছে কোর্টটির ২৪১ ধারায়। ধারাটির শিরোনাম হচ্ছে হোয়েন অ্যাকিউজড শ্যাল বি ডিসচার্জড, তথা যখন আসামিকে অব্যাহতি দিতে হবে। উক্ত ধারার বিধান মোতাবেক মামলার নথি এবং নথির সাথে দাখিলকৃত ডকুমেন্টস বিবেচনা করত এবং প্রয়োজনীয় মনে করলে আসামিকে তদ্রূপ এক্সামাইন বা পরীক্ষা করত, এবং প্রসিকিউশন ও আসামিকে শুনানির সুযোগ দানের পর ম্যাজিস্ট্রেট যদি অভিযোগ গ্রাউন্ডলেস বা ভিত্তিহীন বলে বিবেচনা করেন, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আসামিকে ডিসচার্জ বা অব্যাহতি প্রদান করে থাকেন। সিআরপিসির ২৪১ ধারায় আসামিকে ডিসচার্জ বা অব্যাহতি প্রদানের সুযোগ রাখা হয়েছে বলে প্রায় সকল ফৌজদারি মামলার ক্ষেত্রেই চার্জ গঠন বিষয়ক শুনানির জন্য ধার্য তারিখে আসামি পক্ষে আসামির ডিসচার্জ বা অব্যাহতির আবেদন করা হয়। যদিও খুব কম সংখ্যক ফৌজদারি মামলার ক্ষেত্রেই আসামিকে ডিসচার্জ বা অব্যাহতি দানের সুযোগ থাকে, কেননা এই পর্যায়ে যেমন অভিযোগের সত্য মিথ্যা নিরূপণ করা হয় না, তেমনি কোনো সাক্ষ্য প্রমাণও গ্রহণ বা বিবেচনা করা হয় না। বরং এই পর্যায়ে কেবলমাত্র এটি দেখা হয় আসামির বিরুদ্ধে যে অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে, অভিযোগ এবং তার সাথে দাখিলকৃত প্রাথমিক সাক্ষ্য প্রমাণাদিতে উক্ত অপরাধের সংজ্ঞায় বর্ণিত উপাদানসমূহ বিদ্যমান রয়েছে কিনা। অধিকাংশ ক্ষেত্রে আসামিপক্ষ এরূপ দেখাতে ব্যর্থ হয়, বিধায় অনিবার্যভাবে এরূপ ডিসচার্জ বা অব্যাহতির আবেদন নামঞ্জুর করত ম্যাজিস্ট্রেট অগ্রসর হন চার্জ গঠনের অভিমুখে। চার্জ গঠন সম্পর্কে বলা হয়েছে কোর্টটির ২৪২ ধারায়।
ধারাটির শিরোনাম হচ্ছে চার্জ টু বি ফ্রেমড তথা চার্জ গঠিত হবে। উক্ত ধারার বিধান মোতাবেক মামলার নথি এবং নথির সাথে দাখিলকৃত ডকুমেন্টস বিবেচনার পর এবং উভয় পক্ষকে শুনানির পর যদি ম্যাজিস্ট্রেট এই মত পোষণ করেন যে আসামি একটি অপরাধ সংগঠিত করেছে মর্মে অনুমান করার ভিত্তি রয়েছে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন এবং আসামি উক্ত অপরাধটি অ্যাডমিট বা স্বীকার করছে কিনা সেই সম্পর্কে আসামিকে জিজ্ঞাসা করেন। উল্লেখ্য যে চার্জ কি, চার্জ ফর্মে কি কি উল্লেখ করতে হবে এবং কখন কার বিরুদ্ধে কিভাবে চার্জ গঠন করতে হবে ইত্যাদি সহ চার্জ গঠন বিষয়ক যাবতীয় বিধানাবলী সন্নিবেশিত করা হয়েছে কোর্টটির 221 থেকে 240 ধারায়। সঙ্গত কারণেই বিচারক এবং অ্যাডভোকেটদের সকলেরই থাকতে হবে এই বিধানগুলো সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান। যাই হোক, চার্জ গঠনের পর ম্যাজিস্ট্রেটের জিজ্ঞাসার জবাবে যদি আসামি অভিযোগ অ্যাডমিট বা স্বীকার করে নেয়, সেক্ষেত্রে করণীয় সম্পর্কে বলা হয়েছে কোর্টটির 243 ধারায়। ধারাটির শিরোনাম হচ্ছে কনভিকশন অন অ্যাডমিশন অব ট্রুথ অব অ্যাকুজিশন তথা অভিযোগের সত্যতা স্বীকারের ভিত্তিতে দণ্ডিতকরণ। উক্ত ধারার বিধান মোতাবেক চার্জ গঠনের পর ম্যাজিস্ট্রেটের জিজ্ঞাসার জবাবে যদি আসামি তার বিরুদ্ধে গঠিত অভিযোগ অ্যাডমিট বা স্বীকার করে নেয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আসামির স্বীকৃতি রেকর্ড করে থাকেন। আসামির এই অ্যাডমিশন বা স্বীকৃতিটি রেকর্ড করতে হয় 364 ধারার বিধান মোতাবেক। অতঃপর তাকে কেন দণ্ডিত করা হবে না তৎবিষয়ে ম্যাজিস্ট্রেট আসামির নিকট জানতে চান। তখন যদি আসামি তৎমর্মে পর্যাপ্ত কারণ দেখাতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আসামিকে তদানুযায়ী দণ্ডিত করতে পারেন। তবে আসামির এরূপ অ্যাডমিশন বা স্বীকৃতি গ্রহণ করা কিংবা না করার বিষয়টি ম্যাজিস্ট্রেটের ডিসক্রিয়েশন বা স্বেচ্ছাধীন ক্ষমতার অন্তর্গত। অর্থাৎ প্রযোজ্য ক্ষেত্রে এরূপ অ্যাডমিশন বা স্বীকৃতি ম্যাজিস্ট্রেট গ্রহণ নাও করতে পারেন এবং অগ্রসর হতে পারেন সাক্ষ্য গ্রহণের অভিমুখে। উল্লেখ্য যে ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচার্য অপরাধগুলোর মধ্যে বেশ কতগুলো অপরাধ রয়েছে যেগুলো শাস্তি কেবলমাত্র অর্থদণ্ড অথবা কারাদণ্ড বা অর্থদণ্ডের যে কোনো একটি। এরূপ অপরাধগুলোর অধিকাংশ ক্ষেত্রেই বিচারের দীর্ঘসূত্রিতা পরিহারের উদ্দেশ্যে আসামিরা তাদের বিরুদ্ধে গঠিত চার্জ অ্যাডমিট বা স্বীকার করে নেয় এবং সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 243 ধারার বিধান মোতাবেক আসামিকে বিধি মোতাবেক দণ্ডাদেশ প্রদান করতে পারেন। তবে এক্ষেত্রে আসামি পক্ষকে এই বিষয়টি বিবেচনায় রাখতে হয় যে অ্যাডমিশন বা স্বীকৃতির ভিত্তিতে যদি আসামিকে দণ্ডিত করা হয়, সেক্ষেত্রে আসামি সিআরপিসির 412 ধারায় বিধৃত প্রতিবন্ধকতার কারণে এক্সটেন্ট অব দ্য সেন্টেন্স অর লিগ্যালিটি অফ দ্য সেন্টেন্স তথা দণ্ডের পরিমাণ কিংবা দণ্ডাদেশের আইনি বৈধতা এই দুই বিষয় ব্যতীত কোয়েশ্চেন অফ ফ্যাক্ট বা ঘটনাগত প্রশ্নে আর আপিল দায়ের করতে পারেন না। যাই হোক, আসামি যদি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অ্যাডমিট বা স্বীকার না করেন, সেক্ষেত্রে করণীয় সম্পর্কে বলা হয়েছে কোর্টটির 244 ধারায়। ধারাটির শিরোনাম হচ্ছে প্রসিডিউর হোয়েন নো সাচ অ্যাডমিশন ইজ মেড তথা এরূপ স্বীকার না করা হলে তখনকার পদ্ধতি। আসামি যদি তার বিরুদ্ধে গঠিত চার্জ অ্যাডমিট বা স্বীকার না করেন কিংবা আসামি স্বীকার করার পরও যদি ম্যাজিস্ট্রেট আসামিকে দণ্ডিত না করেন, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 244 ধারার বিধান মোতাবেক প্রথমে প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য এবং এরপর আসামি পক্ষের সাক্ষ্য গ্রহণ করে থাকেন। উল্লেখ্য যে সাক্ষ্য সম্পর্কিত যাবতীয় বিধানাবলী সন্নিবেশিত করা হয়েছে 1872 সালের এভিডেন্স অ্যাক্ট বা সাক্ষ্য আইনে। সঙ্গত কারণে ম্যাজিস্ট্রেট এবং উভয় পক্ষের আইনজীবীদের সাক্ষ্য আইন সম্পর্কে থাকতে হয় পর্যাপ্ত জ্ঞান। আরও উল্লেখ্য যে সাক্ষ্য গ্রহণের পর্বটি খুবই দীর্ঘ এবং জটিল একটি প্রক্রিয়া। যদিও অধস্তন ফৌজদারি আদালতসমূহের রীতি ও পদ্ধতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক প্রণীত ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স 2009 তথা CRRO এর 33 নং বিধিতে বলা হয়েছে, যখন সাক্ষীদের এক্সামিনেশন বা পরীক্ষা একবার আরম্ভ হয়ে যায়, সেক্ষেত্রে হাজির হওয়া সকল সাক্ষীর পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে দিনের পর দিন শুনানি করতে হবে। কিন্তু বাস্তবতাটি হচ্ছে এই যে বেশিরভাগ ক্ষেত্রেই একদিনে কিংবা 1 তারিখে সমাপ্ত হয় না সাক্ষ্য গ্রহণের পর্বটি। তদ্রূপ ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 344 ধারার বিধান মোতাবেক যতদিন উপযুক্ত মনে করেন ততদিন পর্যন্ত মামলার কার্যক্রম অ্যাডজর্ন বা মুলতবি করত পরবর্তী তারিখ ধার্য করেন। এরূপ ধার্য তারিখে কিংবা তার পরের ধার্য তারিখ সমূহে গ্রহণ করা হয় বাকি সাক্ষ্য।
তবে আসামি যদি জেলে আটক থাকে এবং ধার্য তারিখে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপনের পর যদি আসামিকে জামিন না দেওয়া হয়, সেক্ষেত্রে আসামিকে একটি ওয়ারেন্ট বা পরোয়ানামূলে রিমান্ডে তথা পুনরায় জেলে পাঠিয়ে দেওয়া হয়। তবে ৩৪৪ ধারার ১ উপধারায় বলা হয়েছে, এরূপ ক্ষেত্রে আসামিকে অ্যাট আ টাইম বা একসাথে ১৫ দিনের বেশি সময়ের জন্য জেলে ফেরত বা রিমান্ডে পাঠানো যাবে না। তার মানে হচ্ছে, আসামি জেলে থাকলে ম্যাজিস্ট্রেটকে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করতে হয় ১৫ দিনের মধ্যকার যে কোনো একটি তারিখ। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে ৩৪৪ ধারায় উল্লেখিত রিমান্ড অভিব্যক্তিটির দ্বারা বিচারাধীন আসামিকে পুনরায় জেলে পাঠানোকে বোঝানো হয়, যা তদন্তাধীন মামলায় ১৬৭ ধারার অধীন পুলিশ হেফাজত থেকে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপিত আসামিকে ম্যাজিস্ট্রেটের আদেশ বলে পুনরায় পুলিশ হেফাজতে পাঠানো বিষয়ক প্রচলিত রিমান্ড অভিব্যক্তি থেকে সম্পূর্ণ পৃথক। যাই হোক, ২৪৪ ধারার বিধান মোতাবেক প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য এবং আসামি পক্ষের সাক্ষ্য গ্রহণের মধ্যবর্তী পর্যায়ে, অর্থাৎ প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য গ্রহণের পর রয়েছে আরেকটি পর্ব। যদিও ২৪৪ ধারায় এই পর্বটির কথা উল্লেখ নেই, তবে সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় এই পর্বটিকে বাধ্যকর মর্মে সিদ্ধান্ত প্রদান করেছে। এই পর্বটি হচ্ছে ৩৪২ ধারা মোতাবেক আসামিকে এক্সামাইন বা পরীক্ষা করা। উক্ত ধারার বিধান মোতাবেক প্রসিকিউশন পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পর এবং আসামিকে তার আত্মপক্ষ সমর্থনের আহ্বান করার পূর্বে ম্যাজিস্ট্রেট আসামিকে তার বিরুদ্ধে প্রসিকিউশন সাক্ষীদের সাক্ষী উত্থাপিত ইনক্রিমিনেটিং এভিডেন্সেস বা অপরাধমূলক সাক্ষ্যসমূহ পড়ে শোনান এবং তদ্বিষয়ে আসামির ব্যাখ্যা জানতে চান। পাশাপাশি ম্যাজিস্ট্রেট আসামি তার নির্দোষিতার সমর্থনে কোনো সাফাই সাক্ষ্য বা ডিফেন্স এভিডেন্স উপস্থাপন করবে কিনা তদ্বিষয়ে জানতে চান। এই সময় আসামি যে বক্তব্য প্রদান করবে তা ম্যাজিস্ট্রেটকে রেকর্ড করতে হয় ৩৬৪ ধারার বিধান মোতাবেক। এরূপ পরীক্ষার সময় বেশিরভাগ ফৌজদারি মামলায় আসামি এমন প্রশ্নের কোনো প্রকার ব্যাখ্যা না দিয়ে নিজেকে কেবল ইনোসেন্ট বা নির্দোষ বলে দাবি করে থাকেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই আসামি পক্ষে উপস্থাপন করা হয় না কোনো প্রকার সাফাই সাক্ষ্য বা প্রমাণাদি। কেননা ১৮৭২ সালের এভিডেন্স অ্যাক্টের ১০১ ধারার বিধান মোতাবেক অভিযোগ প্রমাণ করার দায়িত্ব অভিযোগকারী বা প্রসিকিউশন পক্ষের, আসামি পক্ষের নয়। তবে আসামি যদি কোনো পার্টিকুলার ফ্যাক্ট বা নির্দিষ্ট বিষয়ে, যেমন প্লি অফ এলিবাই তথা অন্যত্র থাকার অজুহাত উত্থাপন করে, সেক্ষেত্রে এভিডেন্স অ্যাক্টের ১০৩ ধারা মোতাবেক এবং আসামি যদি এমন দাবি করে যে অভিযুক্ত অপরাধটি যে পরিস্থিতিতে সংঘটিত হয়েছে তাতে তিনি পেনাল কোড বা দণ্ডবিধিতে উল্লেখিত জেনারেল এক্সেপশনস বা সাধারণ ব্যতিক্রমের আওতায় পড়েন কিংবা উক্ত কোডের অন্য কোনো ব্যতিক্রমের আওতায় পড়েন, সেক্ষেত্রে এভিডেন্স অ্যাক্টের ১০৫ ধারা মোতাবেক এবং আসামি যদি এমন দাবি করে যে কোনো একটি বিষয় বিশেষ করে তার অবগতির আওতাভুক্ত, সেক্ষেত্রে এভিডেন্স অ্যাক্টের ১০৬ ধারা মোতাবেক বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের দায়িত্ব প্রসিকিউশন পক্ষের উপর থেকে শিফট বা স্থানান্তরিত হয়ে যায় ডিফেন্স বা আসামি পক্ষের উপর। তদ্রূপ ক্ষেত্রে আসামি পক্ষকে অবশ্যই সাফাই সাক্ষ্য উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করতে হয় এমন প্লি বা অজুহাত। তো ম্যাজিস্ট্রেটের জিজ্ঞাসায় আসামি যদি সাফাই সাক্ষ্য উপস্থাপন করবে মর্মে জ্ঞাপন করেন, তখনই কেবল আসামি পক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য করা হয়, নতুবা মামলা চলে যায় পরের পর্বে। প্রসঙ্গক্রমে এখানে আরেকটি বিষয় উল্লেখ করা আবশ্যক যে এই যে ২৪৪ ধারায় সাক্ষ্য গ্রহণের কথা বলা হয়েছে, সেই সাক্ষ্য গ্রহণ কিংবা সাক্ষীদের সাক্ষ্য রেকর্ড করার পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে কোর্টটির ৩৫৩ থেকে ৩৬৩ ধারায়। এই ধারাগুলোতে অবশ্য ম্যাজিস্ট্রেট আদালতের পাশাপাশি দায়রা আদালতের বিচারের ক্ষেত্রে সাক্ষ্য রেকর্ড করার পদ্ধতি সম্পর্কেও বলা হয়েছে। তন্মধ্যে ৩৫৬ ধারায় দায়রা আদালতের বিচারের ক্ষেত্রে প্রত্যেক সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করার বাধ্যবাধকতা আরোপ করা হলেও ৩৫৫ ধারায় ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের ক্ষেত্রে সাক্ষীদের সাক্ষ্য রেকর্ড করার বাধ্যবাধকতা আরোপ করা হয়নি। বরং উক্ত ধারায় ম্যাজিস্ট্রেটকে প্রত্যেক সাক্ষীর সাক্ষ্যের সারাংশের একটি মেমোরেন্ডাম বা স্মারকলিপি বা নোট তৈরি করার কথা বলা হয়েছে। তবে ৩৫৮ ধারায় ম্যাজিস্ট্রেটকে একটি বিকল্প দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে ৩৫৬ ধারা মোতাবেক দায়রা আদালত যেভাবে প্রত্যেক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে থাকে, ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে তেমন করেই প্রত্যেক সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করতে পারেন।
অর্থাৎ উপযুক্ত ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে সাক্ষ্য গ্রহণ করার একটি বিকল্প উপায় বাতলে দেওয়া হয়েছে 358 ধারায়। তবে বাস্তবে দেখা যায় দায়রা আদালতের মতোই ম্যাজিস্ট্রেট আদালত শতভাগ ফৌজদারি মামলা বিচারের ক্ষেত্রেই 356 ধারার বিধান মোতাবেক প্রত্যেক সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করে থাকেন, যার ফলে দায়রা মামলার মতোই ম্যাজিস্ট্রেট আদালতে বিচার্য মামলাগুলো নিষ্পত্তি হতে লেগে যায় বছরের পর বছর। যাই হোক, ম্যাজিস্ট্রেট যদি 356 ধারার বিধান মোতাবেক প্রত্যেক সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করেন, সেক্ষেত্রে 359 ধারার বিধান মোতাবেক প্রশ্ন উত্তর আকারে সাক্ষ্য রেকর্ড না করে তা রেকর্ড করতে হয় ন্যারেটিভ বা বর্ণনা আকারে। এরপর অর্থাৎ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর ম্যাজিস্ট্রেট উক্ত সাক্ষ্য 360 ধারার বিধান মোতাবেক আসামি বা তার আইনজীবীর উপস্থিতিতে সাক্ষীকে পাঠ করে শোনান। ওই সময় সাক্ষী যদি সাক্ষ্যের কোনো অংশের কারেক্টনেস বা সঠিকতা সম্পর্কে ডিনাই বা অস্বীকার করেন, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তা সংশোধন করার পরিবর্তে সাক্ষীর আপত্তির বিষয়ে একটি মেমোরেন্ডাম প্রস্তুত করেন এবং যেরূপ প্রয়োজন মনে করেন তদ্রূপ মন্তব্য যুক্ত করেন। যাই হোক, প্রসিকিউশন সাক্ষ্য গ্রহণ শেষে 342 ধারার বিধান মোতাবেক আসামিকে এক্সামাইন বা পরীক্ষা করার পর যদি আসামি তার আত্মপক্ষ সমর্থনে কোনো সাক্ষ্য উপস্থাপন করতে ইচ্ছা প্রকাশ করেন, সেক্ষেত্রে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণের পর আর যদি আসামি এরূপ কোনো সাক্ষ্য উপস্থাপন করবে না বলে জানায়, সেক্ষেত্রে 342 ধারার বিধান মোতাবেক আসামিকে এক্সামাইন বা পরীক্ষা করার মধ্যে দিয়েই শেষ হয়ে যায় সাক্ষ্য গ্রহণের পর্বটি। সাক্ষ্য গ্রহণ সমাপ্তির পর বাকি থাকে কেবল খালাস বা দণ্ডাদেশ প্রচারের একটি পর্ব, যে পর্বটির কথা বলা হয়েছে কোর্টের 245 ধারায়। তবে 244 ধারা মোতাবেক সাক্ষ্য গ্রহণ আর 245 ধারা মোতাবেক খালাস বা দণ্ডাদেশ প্রচারের মধ্যবর্তী পর্যায়ে দায়রা মামলার ক্ষেত্রে আর্গুমেন্টস বা উভয় পক্ষের যুক্তি শোনার একটি পর্ব আবশ্যকীয়ভাবে থাকলেও ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের ক্ষেত্রে রাখা হয়নি এরূপ কোনো পর্ব। তবে বাস্তবে দেখা যায় ম্যাজিস্ট্রেট আদালতের প্রতিটি বিচারে সাক্ষ্য গ্রহণের পর আবশ্যকীয়ভাবে আর্গুমেন্টস বা উভয় পক্ষের যুক্তি উপস্থাপনের জন্য একটি তারিখ ধার্য রাখা হয় এবং উক্ত তারিখে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আইনজীবীরা স্বপক্ষে যুক্তি উপস্থাপন করে থাকে। এই আর্গুমেন্টস বা যুক্তি শ্রবণের পর মামলা চলে যায় 245 ধারা মোতাবেক খালাস বা দণ্ডাদেশ প্রচারের পর্বে। এই ধারার বিধান মোতাবেক ম্যাজিস্ট্রেট সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণপূর্বক যদি দেখেন যে আসামি গিল্টি বা দোষী নয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আসামিকে অ্যাকুইট বা খালাস করে দেন। আর যদি ম্যাজিস্ট্রেট দেখেন যে আসামি গিল্টি বা দোষী, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আইন মোতাবেক আসামির উপর দণ্ড আরোপ করেন। খেয়াল করে দেখুন, ধারাটিতে জাজমেন্ট বা রায় প্রচারের কথা বলা হয়নি, যেমনটা দায়রা আদালতের বিচার সংশ্লিষ্ট 265 ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে। তবে 366 ধারার 1 উপধারার বিধান মোতাবেক ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের ক্ষেত্রেও প্রস্তুত করা হয় পূর্ণাঙ্গ রায়। যাই হোক, আসামিকে যদি কারাদণ্ডে দণ্ডিত করা হয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সিআরপিসির 5ম তফসিলের 29 নং ক্রমিকে উল্লেখিত ওয়ারেন্ট অব কমিটমেন্ট, প্রচলিত ভাষায় যেটিকে বলা হয় সাজা পরোয়ানা, সেটি ইস্যু করত আরোপিত দণ্ড ভোগের জন্য দণ্ডিতকে পাঠিয়ে দেন জেলখানায়। তবে ম্যাজিস্ট্রেট যদি কোনো ব্যক্তিকে 1 বছরের অধিক নয় এমন মেয়াদের জন্য কারাদণ্ড প্রদান করেন এবং যার বিরুদ্ধে আপিল দায়েরের সুযোগ রয়েছে, তদ্রূপ ক্ষেত্রে উক্ত দণ্ডিত ব্যক্তি যদি ম্যাজিস্ট্রেটকে এই মর্মে সন্তুষ্ট করতে পারেন যে তিনি আপিল দায়েরের অভিপ্রায় করছেন, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 426 ধারার বিধান মোতাবেক উক্ত ব্যক্তিকে আপিল দায়ের সহ আপিল আদালত কর্তৃক দণ্ড স্থগিতের আদেশ প্রাপ্তির জন্য যতটুকু সময় পর্যাপ্ত বলে মনে করেন ততটুকু সময়ের জন্য অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তিদান করতে পারেন। তবে যদি কোনো ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ শোনার পর আসামিকে গিল্টি বা দোষী মর্মে দেখেন এবং যদি তিনি মনে করেন যে তিনি যে পরিমাণ দণ্ড আরোপ করার এখতিয়ারবান, আসামিকে তার চেয়ে গুরুতর দণ্ডে দণ্ডিত করা উচিত, সেক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে 347 ধারার বিধান মোতাবেক দায়রা আদালতে, আর দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে 349 ধারার বিধান মোতাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট তার মতামত লিপিবদ্ধ করত মামলার কার্যক্রম সহ আসামিকে প্রেরণ করতে পারে। উল্লেখ্য যে কিভাবে রায় প্রচার করতে হবে কিংবা রায়ে কোন কোন বিষয় উল্লেখ করতে হবে ইত্যাদি বিষয়ক বিধানাবলী সন্নিবেশিত করা হয়েছে কোর্টটির 366 থেকে 373 ধারায়, যার মধ্যে 366 ধারায় বলা হয়েছে
বিচার শেষ হওয়ার অব্যবহিত পর কিংবা অন্য কোনো তারিখে প্রকাশ্য আদালতে রায় বা রায়ের সারাংশ পাঠ করতে হবে। তবে প্রসিকিউশন বা আসামিপক্ষ যদি অনুরোধ করে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে সম্পূর্ণ রায়টি পাঠ করতে হয় আদালতে, সাধারণত যেটা হয় খুবই কম ক্ষেত্রে। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি সহ প্রাসঙ্গিক বিধানাবলী। তবে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের ক্ষেত্রে আরো 4টি আনুষঙ্গিক বিধান সন্নিবেশিত করা হয়েছে ক্রিমিনাল প্রসিডিউর কোড বা সিআরপিসির 247 থেকে 250 ধারায়। ম্যাজিস্ট্রেট আদালতের বিচার সংক্রান্ত বিধানাবলীর সম্পূর্ণ স্বাদ আস্বাদন করতে হলে আবশ্যকীয়ভাবে জানতে হবে এই বিধানগুলো। চলুন এবার যাওয়া যাক এই বিধানগুলোর আলোচনায়। আমরা প্রথমেই যাচ্ছি 247 ধারায়, যে ধারাটি মূলত কমপ্লেইন্ট রেজিস্টার কেস তথা সিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য। ধারাটির শিরোনাম হচ্ছে নন অ্যাপিয়ারেন্স অব কমপ্লেইনেন্ট তথা অভিযোগকারীর অনুপস্থিতি। এই ধারার বিধান মোতাবেক কমপ্লেইন্ট বা অভিযোগের ভিত্তিতে যদি সমন ইস্যু করা হয় এবং শুনানির জন্য ধার্য তারিখে যদি অভিযোগকারী আদালতে হাজির না থাকে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আসামিকে অ্যাকুইট বা খালাস প্রদান করতে পারেন। তবে ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে এভাবে আসামিকে অ্যাকুইট বা খালাস প্রদান না করে মামলার শুনানি পরবর্তী কোনো তারিখ পর্যন্ত মুলতবিও করতে পারেন। তার মানে হচ্ছে সিআর মামলার ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণ কিংবা রায় প্রচার ব্যতি রেখেই তার পূর্বে ম্যাজিস্ট্রেট যে কোনো সময় অভিযোগকারীর অনুপস্থিতি জনিত কারণে আসামিকে অ্যাকুইট বা খালাস প্রদান করতে পারেন। ধারাটিতে শ্যাল অভিব্যক্তিটি ব্যবহার করা হলেও এই ধারার বিধানটি প্রয়োগের বিষয়ে অধস্তন ফৌজদারি আদালতসমূহের রীতি ও পদ্ধতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক প্রণীত ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার 2009 তথা সিআরআরও এর 638 বিধির এক উপবিধিতে বলা হয়েছে যে তারিখে অভিযোগকারীর উপস্থিতি প্রয়োজনীয় নয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটগণের এই বিধানটি প্রয়োগ করা উচিত নয়। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ রাখার আবশ্যকতা রয়েছে, আর সেটি হচ্ছে 247 ধারায় এমন সিআর মামলাগুলোর কথা বলা হয়েছে যে সকল মামলায় আসামিকে হাজির হওয়ার জন্য সমন ইস্যু করা হয়। অর্থাৎ যে সকল সিআর মামলায় আসামির বিরুদ্ধে একবার অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়ে যায়, সে সকল মামলায় কিন্তু ম্যাজিস্ট্রেট আদালত 247 ধারার বিধান মোতাবেক আসামিকে অ্যাকুইট বা খালাস প্রদান করতে পারে না। এবার আমরা যাচ্ছি ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলা উইথড্রয়াল বা প্রত্যাহার প্রসঙ্গে। ম্যাজিস্ট্রেটের নিকট মামলা বিচারাধীন থাকা অবস্থায় একজন অভিযোগকারী চাইলে তার মামলা প্রত্যাহার করে নিতে পারেন। এই বিষয়ে বলা হয়েছে কোর্টের 248 ধারায়। ধারাটির শিরোনাম হচ্ছে উইথড্রয়াল অব কমপ্লেইন্ট তথা অভিযোগ প্রত্যাহার। একজন অভিযোগকারী যদি এই অধ্যায়ের অধীন কোনো মামলার চূড়ান্ত আদেশ প্রচার হওয়ার পূর্বে যে কোনো সময় ম্যাজিস্ট্রেটকে এই মর্মে সন্তুষ্ট করতে পারেন যে তাকে তার অভিযোগ প্রত্যাহার করে নেয়ার অনুমতি দানের পর্যাপ্ত ভিত্তি রয়েছে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 248 ধারার বিধান মোতাবেক অভিযোগকারীকে তার অভিযোগ প্রত্যাহার করে নেয়ার অনুমতি প্রদান করতে পারেন এবং এরূপ অনুমতি দেয়া হলে ম্যাজিস্ট্রেট আসামিকে অ্যাকুইট বা খালাস প্রদান করেন। এই ধারার বিধানটি প্রয়োগ করা যায় সিআর কিংবা জিআর উভয় প্রকার মামলায়। তবে এই ধারাটির সঙ্গে ওতপ্রোত সংযোগ রয়েছে 345 ধারার, যে ধারায় উল্লেখিত কম্পাউন্ডেবল অফেন্সেস বা আপোষযোগ্য অপরাধগুলোর বেলায় কেবল অভিযোগকারী তার অভিযোগ প্রত্যাহার করে নিতে পারেন, নন কম্পাউন্ডেবল অফেন্সেস বা আপোষযোগ্য অপরাধের ক্ষেত্রে নয়। এবার আমরা যাচ্ছি সিআরপিসির 249 ধারায়। ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য কমপ্লেইন্ট রেজিস্টার কেস বা সিআর মামলার ক্ষেত্রে যেমন 247 ধারা মোতাবেক অভিযোগকারীর অনুপস্থিতিতে ম্যাজিস্ট্রেট আসামিকে অ্যাকুইট বা খালাস প্রদান করে দিতে পারেন, তেমনি ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য জেনারেল রেজিস্টার কেস বা জিআর মামলার ক্ষেত্রেও রাখা হয়েছে প্রায় কাছাকাছি একটি বিধান, যে বিধানটি সন্নিবেশিত করা হয়েছে কোর্টের 249 ধারায়। ধারাটির শিরোনাম হচ্ছে পাওয়ার টু স্টপ প্রসিডিংস হোয়েন নো কমপ্লেইনেন্ট তথা অভিযোগকারী না থাকলে কার্যক্রম বন্ধ করার ক্ষমতা। উক্ত ধারার প্রদত্ত ক্ষমতা বলে একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, একজন প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পূর্ব অনুমোদন সাপেক্ষে অন্য যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালাস বা দণ্ডের রায় প্রচার ব্যতি রেখেই মামলার যে কোনো পর্যায়ে মামলার প্রসিডিং বা কার্যক্রম স্টপ বা বন্ধ করত আসামিকে রিলিজ বা মুক্তি প্রদান করতে পারেন।
যদিও ধারাটিতে কোন কোন কারণে মামলার কার্যক্রম স্টপ বা বন্ধ করা যাবে সেই সম্পর্কে কিছুই বলা হয়নি এবং ধারাটিতে কমপ্লেইনেন্ট বা অভিযোগকারী অভিব্যক্তিটি ব্যবহারের কারণে একটি সংশয় তৈরি হয়েছে, তবে অধস্তন ফৌজদারি আদালত সমূহের রীতি ও পদ্ধতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক প্রণীত ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স 2009 তথা CRRO 638 বিধির 2 উপবিধিতে খুব সংযত হয়ে এই বিধানটি প্রয়োগ করার নির্দেশনা প্রদানের পাশাপাশি প্রয়োগের ক্ষেত্র সম্পর্কে সুনির্দিষ্ট করে বলা হচ্ছে। সকল প্রসেস বা পরোয়ানা ইস্যু সহ সেগুলো সঠিকভাবে ও যথাসময়ে জারি করার পর এবং সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও যদি রাষ্ট্রপক্ষ তার সাক্ষীদেরকে ধারাবাহিকভাবে অসংখ্য তারিখে আদালতে উপস্থাপন না করে, তখনই কেবল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক 249 ধারার বিধান প্রয়োগ করা উচিত। সুপ্রিয় দর্শক, ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের সর্বশেষ ধারাটি হচ্ছে 250 ধারা, যেখানে ফলস, ফ্রিভোলাস আর ভেক্সেশাস অ্যাকুইজিশনস তথা মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগের ক্ষতিপূরণ পরিশোধ বা কারাদণ্ড প্রদানের সুযোগ রাখা হয়েছে। ম্যাজিস্ট্রেট যদি চার্জ গঠনের পূর্বে আসামিকে ডিসচার্জ বা অব্যাহতি প্রদান করেন কিংবা রায়ে অ্যাকুইট বা খালাস প্রদান করেন, তখন ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগটি ছিল মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর, তাহলে ম্যাজিস্ট্রেট অভিযোগকারী বা সংবাদদাতাকে তৎমর্মে কারণ দর্শানোর সুযোগ প্রদান করত তার সন্তুষ্টি সাপেক্ষে এরূপ অভিযোগকারী বা সংবাদদাতাকে 1000 টাকার ঊর্ধ্বে নয় অথবা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে 500 টাকার ঊর্ধ্বে নয় এমন যে কোনো পরিমাণ ক্ষতিপূরণ আসামির বরাবরে পরিশোধ করার নির্দেশ দিতে পারেন। পাশাপাশি ক্ষতিপূরণ পরিশোধে ব্যর্থতায় অভিযোগকারী বা সংবাদদাতাকে 30 দিনের ঊর্ধ্বে নয় এমন যে কোনো মেয়াদের জন্য বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন। কেবল তাই নয়, ম্যাজিস্ট্রেট যখন অভিযোগকারী বা সংবাদদাতাকে ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দান করেন, তখন উক্ত আদেশের অতিরিক্ত হিসেবে ম্যাজিস্ট্রেট উক্ত অভিযোগকারী বা সংবাদদাতাকে 6 মাস পর্যন্ত কারাদণ্ডে অথবা 3000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করতে পারেন। তার মানে হচ্ছে, কেউ যদি কারো বিরুদ্ধে ফলস প্রসিকিউশন বা মিথ্যা মামলা দায়ের করেন, সেক্ষেত্রে উক্ত ব্যক্তির বিরুদ্ধে 1860 সালের পেনাল কোড বা দণ্ডবিধির 211 ধারা সহ সংশ্লিষ্ট অন্যান্য ধারায় পৃথক ফৌজদারি মামলা দায়েরের সুযোগ তো রয়েছেই। তার উপর ম্যাজিস্ট্রেট যখন আসামিকে ডিসচার্জ বা অ্যাকুইট করেন, তখন ম্যাজিস্ট্রেট 250 ধারার বিধান মোতাবেক উক্ত ডিসচার্জ বা অ্যাকুইটালের আদেশে অভিযোগকারী বা সংবাদদাতাকে ফলস, ফ্রিভোলাস আর ভেক্সেশাস অ্যাকুইজিশনস তথা মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগ দায়েরের জন্য কারণ দর্শানো পূর্বক সর্বোচ্চ 1000 টাকা ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ সহ উক্ত আদেশের অতিরিক্ত হিসাবে এমন অভিযোগকারী বা সংবাদদাতাকে 6 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা 3000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করতে পারেন। যদিও বাস্তবে মিথ্যা মামলা দায়েরের অপরাধে দণ্ডবিধির 211 ধারা কিংবা ফৌজদারি কার্যবিধির 250 ধারা মোতাবেক অভিযোগকারী বা সংবাদদাতাকে দণ্ডিত করার দৃষ্টান্ত খুবই বিরল। কেননা বাংলাদেশে জনসংখ্যার তুলনায় ম্যাজিস্ট্রেটের সংখ্যা অত্যন্ত কম বিধায় ম্যাজিস্ট্রেটগণ যেমন মূল মামলা নিষ্পত্তি করেই ক্ষান্ত হয়ে পড়েন, তেমনি বছরের পর বছর ধরে প্রলম্বিত বিচার শেষে ডিসচার্জ বা অ্যাকুইটেড হওয়ার পর আসামিরা আর মামলার অভিযোগকারী বা সংবাদদাতার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়েরের অভিযোগে নতুন করে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় জড়ানোর আর্থিক বা মানসিক সামর্থ্য রাখেন না কোনোটাই, যার ফলে বাংলাদেশে মিথ্যা মামলা দায়েরের সময় অভিযোগকারী বা সংবাদদাতারা পেনাল কোডের 211 ধারার অধীন শাস্তি কিংবা সিআরপিসির 250 ধারার অধীন দণ্ড কোনোটারই তোয়াক্কা করেন না বিন্দুমাত্র। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি এপিসোডটির একেবারে শেষের দিকে। তবে বিদায় নেওয়ার আগে আমরা এখানে আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি আপনাদের, আর সেটি হচ্ছে দায়রা আদালতে বিচারাধীন মামলাসমূহ পাবলিক প্রসিকিউটর কর্তৃক পরিচালনার কথা কোর্টের 265 ধারায় সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হলেও ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলাসমূহ কে পরিচালনা করবে সেই বিষয়ে সংশ্লিষ্ট 241 থেকে 250 ধারাসমূহে কিংবা কোর্টের অন্য কোথাও কিছুই বলা হয়নি। তবে কোর্টটির 492 ধারায় সরকারকে পাবলিক প্রসিকিউটর বা পিপি নিয়োগদানের যে ক্ষমতা প্রদান করা হয়েছে, সেখানে সরকার সাধারণভাবে কিংবা কোনো নির্দিষ্ট শ্রেণীর মামলায় এক বা একাধিক পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে পারে এবং সেই ক্ষমতা বলেই সরকার বিগত কিছু বছর থেকে ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলাসমূহের ক্ষেত্রেও পাবলিক প্রসিকিউটর নিয়োগ প্রদান করছে এবং পাবলিক প্রসিকিউটরগণই বর্তমানে
ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলাসমূহের প্রসিকিউশনের দায়িত্ব পালন করছেন। তার আগে অবশ্য পুলিশের ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তারা ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলাসমূহের প্রসিকিউশন পরিচালনা করতেন। তবে উল্লেখ্য যে পাবলিক প্রসিকিউটরগণ কেবল জিআর মামলাগুলোর প্রসিকিউশনই পরিচালনা করে থাকেন, আর সিআর মামলাগুলোর প্রসিকিউশন পরিচালনা করে থাকেন অভিযোগকারী কর্তৃক ব্যক্তিগতভাবে নিযুক্ত অ্যাডভোকেট। উল্লেখ্য যে যদি মামলার কোনো পক্ষ অসহায় ও দরিদ্র হয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট জাতীয় আইনগত সংস্থা কিংবা এরূপ কোনো সংস্থার মাধ্যমে উক্ত পক্ষকে লিগ্যাল এইড বা আইনগত সহায়তা প্রদানের পদক্ষেপ গ্রহণ করে থাকেন। অর্থাৎ গরিব ও অসহায় ব্যক্তিবর্গ সরকারি খরচেই পরিচালনা করতে পারেন তাদের পুরো মামলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক ফৌজদারি মামলার বিচারের সমস্ত প্রসিডিউর বা পদ্ধতি। আমরা আশা করি এপিসোডটি থেকে আপনারা ম্যাজিস্ট্রেট আদালতের বিচার সম্পর্কে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে আমাদের শান্তিহীন পথ চলায়। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। LawTube PD, let our experience be your guide.